আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই পার্ট থেকে প্রতি বছরই ২ থেকে ৩ টি কোয়েশ্চেন থাকে। সো এই পার্টটি এসএসসি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি এবং কিভাবে আমরা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব এবং অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এক্ষেত্রে আমরা আগে বুঝি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি ক্লাস করছি, আমি ক্লাস করাচ্ছি। এটা আমি যে ক্লাস করাচ্ছি সেটা আমি বর্ণনা দিচ্ছি। সো এজন্য এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলিয়ারি থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। এরপরে কিন্তু একটা মেইন ভার্ব থাকবেই। খেয়াল করবে এই ২ টা জিনিস। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটা আগে আছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। এরপরেই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে। ঠিক আছে? যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেই অক্সিলিয়ারি ভার্বগুলো সাবজেক্টের পরে থাকে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বটা আগে থাকে, সাবজেক্টটা পরে থাকে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা খেয়াল করবে। এনিওয়ে আমরা এক্সাম্পল দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব যুক্ত এবং অক্সিলিয়ারি বিহীন এক্সাম্পল দেখি। যেমন হি রিডস আ বুক, সে বই পড়ছে। সে যে বই পড়ছে এই ঘটনাটা এখানে বর্ণনা করা হচ্ছে, এইজন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। দেখো সাবজেক্টটা আগে আছে, এরপরে মেইন ভার্ব আছে, এরপরে এক্সটেনশন বাকি অংশ আছে বা অবজেক্ট আছে। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত কিরকম? সাবজেক্ট আছে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? থাকলে সেটা সাবজেক্টের পরে বসবে, মেইন ভার্বের আগে বসে সাধারণত। এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, বাকি আরো অংশ থাকতে পারে। যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো সেই সমস্ত সেন্টেন্স যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, কোনো প্রশ্ন করা হয়। যেমন ইজ হি রিডিং আ বুক? সে কি বই পড়ছে? সে কি বই পড়ছে? এটা দ্বারা কি করা হয়েছে? সে বই পড়ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে, রাইট? প্রশ্ন যেহেতু করা হয়েছে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ২ রকম স্ট্রাকচারের মধ্যে আমরা পেতে পারি। প্রথমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এটা কিরকম? সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা থাকে প্রথমে, তারপরে সাবজেক্ট থাকে, এরপরে মেইন ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেটার স্ট্রাকচার। দেখো অক্সিলিয়ারি ভার্বটা কোথায় আছে? সাবজেক্টের আগে। সাবজেক্টটা পরে, অক্সিলিয়ারি ভার্বটা আগে। এইরকম স্ট্রাকচার দেখলে, এই ২ টা জিনিস দেখলে বুঝে যাবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেকটা ক্লাসিফিকেশন থাকতে পারে, সেটা হচ্ছে WH ওয়ার্ডস দ্বারা শুরু হয়। যেমন হোয়াট, হাউ, হুইচ, হোয়েন এই সমস্ত শব্দগুলো দিয়ে শুরু হয় আরেকটা ক্লাসিফিকেশন। হোয়াট ডাজ হি রিড? সে কি পড়ছে? ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা প্রকার। এনিওয়ে আমরা দেখি এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব। খেয়াল রাখবে, আমরা ট্রান্সফর্ম করছি, ফরমেশনটা চেঞ্জ করছি কিন্তু মিনিং চেঞ্জ করছি না। মিনিং সেম থাকতে হবে, অথবা টার্মিনোলজিক্যাল মিনিং, অথবা এটার বাংলা হচ্ছে ভাবার্থ। ভাবার্থটা সেম থাকতে হবে। এনিওয়ে স্ট্রাকচার। ভাবার্থ মানে হচ্ছে মূল অর্থ। মূল অর্থটা একই থাকবে। আমরা ট্রান্সফরমেশন করব, ফরমেশন মানে গঠন, গঠন পরিবর্তন করব। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে যাব, কিন্তু মিনিংটা চেঞ্জ করব না। মূল অর্থটা চেঞ্জ হতে পারবে না। যদি মূল অর্থ চেঞ্জ হয়ে যায় বলে মনে হয়, তাহলে তোমার এটা ভুল হচ্ছে। ঠিক আছে? অক্সিলারি যুক্ত। অক্সিলারি যুক্ত সেন্টেন্সগুলো কিভাবে চেঞ্জ করব? অক্সিলারি ভার্বটাকে প্রথমে দিব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। ভার্বটা মানে হচ্ছে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা যেটা স্ট্রাকচারের মধ্যে শিখেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে
অক্সিলিয়ারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে বসে, তারপরে সাবজেক্ট বসে, এরপরে মেইন ভার্ব বসে। এটা একদম ভালো করে বুঝে, বুঝে কয়েকবার পড়বা। এই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার সময় আমাকে মাথায় রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে সেটাকে নিয়ে যেতে হবে হচ্ছে নেগেটিভে। নেগেটিভে কিভাবে নিয়ে যাব? অক্সিলিয়ারি ভার্বটাকে খুঁজবো, তার সাথে একটা নট যুক্ত করে দেব। আর নেগেটিভে থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? নটটাকে, অক্সিলিয়ারির সাথে নট থাকবে অবশ্যই, ওই নটটাকে আমি সরিয়ে দিব বা তুলে দেব, ব্যাস হয়ে গেল। যেমন হি ইজ রিডিং এ বুক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? সাবজেক্টটা আগে দেখতে পাচ্ছি, অক্সিলিয়ারিটা পরে আছে, সো এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটাকে ইন্টারোগেটিভে কি করব? আমাদের স্ট্রাকচারে বলেছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, রাইট? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, সেজন্য আমি অক্সিলিয়ারি ভার্বটা দিলাম। ওকে, তারপরে বলেছে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম, তারপরে বলেছে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ, ফাইন। কিন্তু এর পরের কন্ডিশনে বলেছে অ্যাফার্মেটিভ থাকলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, রাইট? অ্যাফার্মেটিভ কিভাবে বুঝতাম? এখানে কোনো নট নাই, নট নাই মানেই হচ্ছে এটা অ্যাফার্মেটিভ। যেহেতু নট নেই, তাহলে মানে আমাকে এটাকে নেগেটিভ করতে হবে, নট যুক্ত করতে হবে। নট না থাকলে নট যুক্ত করতে হবে, নট থাকলে সেটা তুলে দিতে হবে, এটাই। তো ইজন্ট, ওকে, এখানে ইজ নট লিখেটা অপওয়ার্ড দেখায়, ইজ নট লিখবে না, ইজন্ট লিখবে, মানে অ্যাব্রিভিয়েশনটা লিখবে। ওকে, ইজন্ট হি রিডিং আ বুক, দ্যাটস ইট। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে কি হতো? ধরো এখানে নট আছে, নেগেটিভে থাকলে এখানে তো অক্সিলিয়ারি ভার্বের সাথেই থাকবে নট। হি ইজ নট রিডিং এ বুক, তাহলে কি হবে এটা? এটা ইন্টারোগেটিভে এই নটটা আমি তুলে দেব। ইজ হি রিডিং এ বুক, শেষে অবশ্যই, 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 অবশ্যই এই জায়গায় ভুলটা করবে না। এখানে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, এই খেয়াল করুন। এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এনিওয়ে, এখন দেখি অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হয়। এটা একটু বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টেন্স ও পার্সন অনুসারে প্রথমে আমরা ডু, ডাজ, ডিড আনবো। টেন্স ও পার্সন, খেয়াল করবে টেন্স ও পার্সন কার পার্সন? সাবজেক্টের পার্সন, ঠিক আছে? টেন্স ও পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম, খুবই ইম্পর্টেন্ট। এখানে মেইন ভার্বের মধ্যে অন্য কোনো ফর্ম থাকতে পারবে না, বেস ফর্ম, কারণ আমি এখানে ডু, ডাজ, ডিড দিয়েছি। তারপরে এক্সটেনশন, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এবার আসি এখানে, এই জিনিসটাতে আমরা আসতেছি, এই জিনিসটা পরে। আমরা আগে যাই ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড যে বলেছি, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে যে ডু, ডাজ, ডিড দিতে হবে, এই ডু, ডাজ, ডিড এর মধ্যে কোনটা কখন দেব, এই জিনিসটা একটু সমস্যা, সেটাই আমরা দেখি। ডাজ, প্রথমে আসি ডাজ। প্রথমে আমাকে মাথায় রাখতে হবে টেন্স ও পার্সন অনুসারে বলেছি না, তো টেন্সটা দেখতে হবে। যেমন হি রিডস এ বুক, ঠিক আছে? এই সেন্টেন্সটাতে কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব নেই। যেহেতু কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব নেই, সেহেতু আমি এটাকে চেঞ্জ করতে হবে এই স্ট্রাকচার অনুসারে। আর এই স্ট্রাকচার অনুসারে চেঞ্জ করার জন্য আমাকে আগে দেখতে হবে যে সেন্টেন্সটার টেন্স কি। সেন্টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ হবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবো? খেয়াল করবে, পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝবো হচ্ছে সাবজেক্টের পরে যদি ভি টু থাকে, ঠিক আছে? ভি টু, ভি টু মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম দেখলেই হচ্ছে বুঝবো, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেখলেই বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার ডু, ডাজ, ডিড এর মধ্যে শুধুমাত্র ডিড আনবো, ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবো? আমি দেখবো সাবজেক্টের পরে মেইন ভার্ব যেটা, সেই মেইন ভার্বে হতে পারে, তবে মেইন ভার্বটা খেয়াল করবে, মেইন ভার্বটা ভি ওয়ানে থাকবে অথবা ভি এস এ থাকবে। ভি এস মানে কি? ভি এস, ভি এর এস ফর্ম। ভি এর এস ফর্ম মানে হচ্ছে ভার্বের এস ফর্ম, আই মিন বিএস, ওই যে এস বাই এস যুক্ত হয়, ওই এস বাই এস যুক্ত হলে আমাকে ধরে নিতে হবে যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভার্বের সাথে এস বাই এস থাকলে, মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করবে, এই যে রিড এর সাথে এস বাই এস যুক্ত আছে না, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা যদি এটা বেস ফর্মে থাকতো, বেস ফর্মে মানে হচ্ছে এস বাই এস যুক্ত নেই, এরকম থাকলেও
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তোমাকে বুঝতে হবে এটা সার্বজনীন সত্য, বর্তমান সময়ে হয়। এরকম একটা অভ্যাসগত কর্ম এই সমস্ত সেন্টেন্সগুলো থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়ার সময় এগুলো ভালো করে বুঝিয়ে দিব। এনিওয়ে, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝার সাথে, সাথে আমার মাথায় আসবে যে এখানে ডু অথবা ডাজ বসবে। কি বসবে? ডু অথবা ডাজ। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মাথায় আসার সাথে, সাথে আমাকে মনে রাখতে হবে যে এখানে ডিড বসবে। ঠিক আছে? ডু ডাজ অথবা ডিড, এটা খেয়াল করবে। ডু ডাজ কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ডিড কখন? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি ডু ডাজ এর মধ্যে আবার ঝামেলা হয়ে গেল যে ডু বসাবো নাকি ডাজ বসাবো, কোনটা বসাবো? ডাজটা বসবো হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা বসাবো হচ্ছে ডাজ। খেয়াল করবে, আমরা ইন্টারোগেটিভে নিব, সাবজেক্টটা দেখব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, আর যদি না হয় তাহলে হচ্ছে ডু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলেই ডু। ঠিক আছে? ডির হচ্ছে পাস্ট টেন্স। ওকে, ফাইন। এখন এখানে এক্সাম্পলটা দেখি। হি রিডস আ বুক, সে বই পড়ছে। এখন হি রিডস আ বুক, এই সেন্টেন্সটাতে কোনো রকম অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি এই সেন্টেন্সটা এই স্ট্রাকচার অনুসারে লিখতে হবে। এই স্ট্রাকচার অনুসারে কি বলেছে? প্রথমে টেন্স ও পারসন অনুসারে ডু, ডাজ অথবা ডিড বসবে। টেন্স ও পারসন অনুসারে ডু, ডাজ অথবা ডিড বসবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি কোনটা পিক করব? প্রথমে দেখলাম এটা কোন টেন্স। টেন্স দেখে বুঝতে পারলাম যেহেতু এখানে অ্যাজ বাই যুক্ত আছে, এটা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই কারণে আমি ডু অথবা ডাজের কথা মাথায় আনবো। চিন্তা করবো যে এখানে ডুও বসতে পারে, ডাজও বসতে পারে। এবার আসি ডু ডাজের মধ্যে কোনটা বসবে। সাবজেক্টটাকে তাকাই, সাবজেক্টের দিকে তাকাইলে দেখা যাচ্ছে সাবজেক্টটা হি। হি হচ্ছে কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন এবং হি দ্বারা একজন মানুষকে বোঝায়, এই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। এখন তুমি যদি পারসন না জানো, পারসনটা অবশ্যই জানতে হবে। পারসন ৩ প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে? ফার্স্ট পারসন হচ্ছে আই, মানে আমি বুঝাইলি, আমি আমরা বুঝাইলে সেটা ফার্স্ট পারসন। তুমি তোমরা বুঝাইলে সেকেন্ড পারসন। আর এই আমি, তুমি বা তোমরা এগুলো ব্যতীত বাকি সকল সাবজেক্টই হচ্ছে থার্ড পারসন। ওকে, থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, একটা বুঝাইলে সিঙ্গুলার নাম্বার, একাধিক বুঝাইলে হচ্ছে প্লুরাল নাম্বার। যেহেতু এখানে একজন বুঝিয়েছে সেজন্য হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে হি রিডস আ বুক। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় আমি এই ডু আর পিক করতে পারছি না, আমাকে ডাজ পিক করতে হবে। ডাজটা দিলাম এখানে। ঠিক আছে? তারপরে খেয়াল করবে অ্যাফার্মেটিভ আছে এটা, তাই না? অ্যাফার্মেটিভই তো আছে, এখানে কোনো নট আছে? নট নেই। নট যেহেতু নেই, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমাকে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে অক্সিলারি রিপ্লেসমেন্ট হিসেবে ডু ডাজ ডিড এনেছি, ডু ডাজ ডিড এর সাথে নট যুক্ত করতে হবে। এরপর সাবজেক্টটা বসালাম, আমার স্ট্রাকচারে বলেছে এরপরে সাবজেক্ট বসবে, বসালাম আমি সাবজেক্ট, এই যে সাবজেক্ট বসালাম। তারপরে বলেছে যে মেইন ভার্ব, মেইন ভার্বের অবশ্যই বেস ফর্ম, রিডস এর বেস ফর্ম হচ্ছে রিড। খেয়াল করো, রিডস এই যে এস যুক্ত আছে না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এইটা হচ্ছে বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কিন্তু এক না। অনেক সময় বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হতে পারে, কিন্তু বেস ফর্ম মাঝে, মাঝে প্রেজেন্ট ফর্ম হতে পারে, কিন্তু প্রেজেন্ট ফর্ম অনেকগুলাই বেস ফর্ম নয়। ঠিক আছে? এখন এটা বেস ফর্মে আমি অ্যাজ বাই যে বেস ফর্ম মানে হচ্ছে একদম মূল ফর্ম, মূল যে ভার্বটা সেটা। এই রিডস এর মূল ভার্ব হচ্ছে রিড, সেটা বসালাম। এরপরে হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশনের মধ্যে বাকি যা কিছু থাকবে সেগুলো বসাই দেব অ্যাবভ। ঠিক আছে? তারপরে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ফাইন। অক্সিলারি না থাকলে ডু ডাজ ডি বসাতে হয়। ওকে, ফাইন। এটা আমরা আলোচনা করেছি। ডিড এর ব্যাপারটাও আলোচনা করেছি। এখানে কিছু এক্সাম্পল দেখি। আশরাফ ইজ ওয়ার্কিং হার্ড, এটা কি চেঞ্জ করব কিভাবে? সিম্পল, আমরা অক্সিলারি ভার্ব যুক্ত আছে সেজন্য অক্সিলারিটাকে সামনে নিয়ে আসি, ইজ। ওকে, এখন এটা অ্যাফার্মেটিভ আছে সেজন্য আমি এটার সাথে নেগেটিভ করলাম, নট, ইজেন্ট। এরপরে সাবজেক্ট বসালাম আশরাফ। খেয়াল করবে নাম, নাম হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে? যে কোনো নাম হলো প্রপার নাউন। নামের শুরুর যে লেটার এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। খেয়াল করবে এগুলো। আশরাফ ওয়ার্কিং হার্ড। ওকে, ব্যাস। তারপর ইউ ডু নট নো মি ওয়ে, এখানে আমরা অক্সিলারি ভার্বের রিপ্লেসমেন্টে ডু দেখতে পাচ্ছি। তাহলে এটা যেহেতু নেগেটিভে আছে, এটাকে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তো নট তুলে দেব, আমি ডুটা বসালাম। ডু বসালাম কেন? সাবজেক্টটা দেখি, এই যে সাবজেক্টটা হচ্ছে, তাছাড়া এখানে ডু আছে সেজন্যই ডু বসিয়ে দিলাম। ডু এর সাথে নট যুক্ত আছে, নটটা তুলে দিয়ে এখানে ডু বসালাম। আর সাবজেক্টটা দেখলেও বোঝা যাচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এখানে অবশ্যই
এখানে ডু হবে। ডু ইউ নট দিলে দিব নো মি ওয়েল। ক্লিয়ার? ওকে, দ্যাটস ইট। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, এখানে যদি কখনো নেভার থাকে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভার করতে হয়, খেয়াল করবে। আর নাথিং থাকলে এনিথিং করতে হয়। যেমন দে নেভার ওয়েন্ট টু ঢাকা, এটাকে ইন্টারোগেটিভে কিভাবে নিয়ে যাব? দে নেভার ওয়েন্ট টু ঢাকা। এটাকে ইন্টারোগেটিভে নেওয়ার জন্য আমরা প্রথমে দেখব যে এখানে কোনো রকম অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি এখানে ডু ডাজ ডিড আনতে হবে। ডু ডাজ ডিড এর মধ্যে কোনটা আনবো সেটা ডিপেন্ড করবো হচ্ছে আগে টেন্সের উপর। টেন্স দেখলাম যে এখানে ওয়েন্ট আছে, ভার্বের সাবজেক্ট আছে এবং মেইন ভার্ব যেটা, সে মেইন ভার্বের পাস্ট ফর্ম আছে। এই কারণে এখানে আমাকে অবশ্যই ডিড বসাতে হবে। ঠিক আছে? এরপর এখানে আমি নট যুক্ত করব না বা অন্য কোনো কিছু যুক্ত করবে না। এখানে নেভার আছে বিধায় আমার কি দিতে হবে? এভার দিতে হবে। ঠিক আছে? নেভার আর নাথিং এই দুটো একটু এক্সেপশনাল। এক্সেপশনাল এর ক্ষেত্রে আমাকে এগুলো মেইনটেইন করতে হবে। এক্সেপশন যেগুলো আছে সেগুলোতে আমাকে ওইটা মেইনটেইন করতে হবে। নেভার থাকলে এভার। তো আমি এখানে যেহেতু নেভার থাকলে এভার দিচ্ছি, ডিড এর সাথে নট দেওয়ার আর কোনো দরকার নেই। নেভার থাকলে এভার দিতে হবে। তাহলে ডিড, এরপরে আসবে হচ্ছে সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আসে। তে এখন আসি, এই যে নেভার আছে, নেভার থাকলে কি বলেছি? এভার। এভারটা দিতে হবে। ডিড হি এভার? এখন এই জায়গায় দেখি মূল ভার্ব যেটা আমরা বলেছিলাম, মূল ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে না? মূল ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম বসবে। সো এই জায়গায় আমাদেরকে দিতে হবে যে ডিড হি এভার গো, ঠিক আছে? টু ঢাকা। ওকে? এটা মাথায় রাখবে। এটা আমি একটা বোর্ড কোশ্চেনে দেখেছি। এরকমটা আসে অনেক সময়। ওকে, এরপরে আই নো নাথিং অ্যাবাউট ইট। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাথিং আছে এবং কোন রকম অক্সিলারি ভার্ব নেই। সেজন্য আমাকে কি করতে হবে? ডু, ডাজ, ডিড আনতে হবে। এখন সেন্টেন্সটার টেন্স দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট আছে, এরপরে বেস ফল আছে। তো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাকে আনতে হবে হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু এখানে এটা এই যে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা ফার্স্ট পারসন, আমি বুঝাচ্ছি এইজন্য এটা ফার্স্ট পারসন। সেজন্য আমি এখানে ডু বসাবো। ঠিক আছে? ডাজ বসাতে পারবো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেই কারণে আমাকে ডু বসাতে হবে। তারপর সাবজেক্ট আসলো। ঠিক আছে? এরপরে ডু আই নো, এরপর নাথিং এর জায়গায় জাস্ট এনিথিং। ঠিক আছে? অ্যাবাউট ইট, রেপুটেশন মার্ক, দ্যাটস ইট। আমাদের চেঞ্জ হয়ে গেছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আজকে আমরা এইটুকু পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেগুলো আমরা আলোচনা করব এবং এরপরে আমরা এটা বড় বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, সলভ করব। এর মাঝে বলে রাখি আমাদের রয়েছে একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ। অবশ্যই তোমরা ফেসবুক সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নিবে। তাহলে তোমরা এই ক্লাসের মধ্যে কোনো অংশ যদি বুঝতে না পারো, সেখানে পোস্ট করে আমাকে মেনশন করলেই আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দেব, বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।